বিসমিল্লাহির রহমানির রহিম। ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা ভাষা ও সাহিত্যের প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান। ১ নম্বর প্রশ্ন, ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? উত্তর, ধ্বনি দৃশ্যমান। ধ্বনি দৃশ্যমান নয়, ধ্বনি হচ্ছে একটি উচ্চারণ প্রক্রিয়া। এটাকে দেখা যায় না, কিন্তু যখন আমি ক বলি, যেমন ক, খ, এগুলোকে আমি উচ্চারণ করি আর এটাকে আমরা শ্রবণ করি, কিন্তু আমরা দেখতে পাই না। ধ্বনিটাকে যখন আমরা লিখিত একটা রূপ দিই তখন তা বর্ণ হয়। এই যেগুলো, এই প্রত্যেকটাই কি ধ্বনি। যখন আমরা মুখে বলবো সেগুলো ধ্বনি, আর যেটা লিখবো সেটাই কি বর্ণ। তাহলে ধ্বনি দৃশ্যমান নয়। বাকি অপশনগুলা সবগুলো ধ্বনির সাথে সম্পর্কিত। ২ নম্বর প্রশ্ন, স্বরান্ত অক্ষরকে কি বলে? উত্তর, স্বরান্ত অক্ষরকে মুক্তাক্ষর বলে। অযুগ্ম বা মুক্ত স্বরান্ত ধ্বনি বা অক্ষরকে মুক্তাক্ষর বলে। অযুগ্ম, যেমন ভালোবাসা, এগুলো প্রত্যেকটা কি আলাদা আলাদা, এগুলো মুক্ত অক্ষর। প্রত্যেকটা এক একটা অক্ষর সিলেবল। বা লো বাসা, অর্থাৎ ভালোবাসা শব্দটিকে ভাঙলে 4টা অক্ষর পাওয়া যায়। এগুলো প্রত্যেকটাই মুক্তাক্ষর। যেমন ভালোবাসা 4বারে উচ্চারণ হয়, 4টা সিলেবল, 4টা অক্ষর। আবার যখন সোমবার, এই শব্দটাকে ভাঙলে হয় সোমবার, এটা কিন্তু মুক্তাক্ষর নয়, এগুলো কি যুগ্ম ধ্বনি। এই যেগুলো স আছে, ম আছে, ভ আছে, র আছে, এগুলো প্রত্যেকটা যুগ্ম ধ্বনি। তাহলে এই যুগ্ম ধ্বনির সাহায্যে যখন অক্ষর গঠিত হয় সেটা মুক্তাক্ষর নয়, সেটা বদ্যাক্ষর। যুগ্ম স্বরান্ত বা ব্যঞ্জনান্ত ধ্বনিকে বদ্যাক্ষর বলা হয়। একইভাবে উদাহরণে যে দিন যুগ রাত, দিন রাত, এখানে 2টা স্বরান্ত যুগ্মভাবে আছে, অর্থাৎ ব্যঞ্জনান্ত ধ্বনি ডবল যুক্ত আছে বা যুগ্মভাবে আছে, এজন্য এগুলো হচ্ছে কি বদ্যাক্ষর। এছাড়া এক অক্ষর হচ্ছে কি, এক অক্ষর হচ্ছে এক, জল, হাত, হা, না, এগুলা কি এক অক্ষর বিশিষ্ট সিলেবল বা এক অক্ষর বিশিষ্ট অক্ষর। এগুলা একবারে উচ্চারণ হয় যা, অর্থাৎ যে অক্ষর একবারে উচ্চারিত হয় তাকে এক অক্ষর বলা হয়। যেমন এক, জল, হাত, হা, না। এরপরে যুক্তাক্ষর একটা অপশন আছে। যুক্তাক্ষর হচ্ছে এক বা একাধিক অক্ষর মিলে, এক বা একাধিক অক্ষর মিলে যখন যুক্তভাবে মিলে যখন একটা অক্ষর হয় তাকে যুক্তাক্ষর বলা হয়। যেমন ক মূর্ধন্য স মিলে কি হচ্ছে, ক্ষিয় হচ্ছে, বর্গীয় জয় ইয় মিলে হচ্ছে জ্ঞ, এগুলো হচ্ছে যুক্তাক্ষর। 3 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? উত্তর, শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন। সমীচীন বানান সবসময় দুটাই দীর্ঘিকার হয়। এছাড়া দরিদ্র এবং দারিদ্র, দরিদ্রতা, এই যে এখানে 2 নম্বর অপশন আছে যে দারিদ্রতা, হ্যাঁ দারিদ্রতা, 2 নম্বর অপশন আছে দারিদ্রতা। তো দারিদ্রতা এবং দারিদ্র এবং দরিদ্রতা, দরিদ্রতা ও দারিদ্র বিশেষ্য পদ, দরিদ্র হচ্ছে বিশেষণ পদ। তো দরিদ্রর সাথে তা একটা প্রত্যয়যুক্ত হয়ে হয়েছে কি দরিদ্রতা, এটি সঠিক। যেমন একইভাবে দিনযুক্তা, দীনতা, আর এই দরিদ্র বিশেষণের সাথে জ প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে কি দারিদ্র। যেমন দিন এর সাথে জ প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে দৈন্য, কুলীন এর সাথে জ প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে কৌলিন্য। কিছু সূত্র আছে, যেমন এই যে এখানে জ প্রত্যয় যুক্ত যেসব শব্দ তার আগে যদি অ বা আ থাকে তাহলে আকার হয়ে যায়, রস্বই বা দীর্ঘই থাকলে ঐকার হয়ে যায়, রস্ব বা দীর্ঘ উ থাকলে ঔকার হয়ে যায়। এখানে প্রথমটাতে এই যে দরিদ্র, এখানে অযুক্ত শব্দ, এটা যেহেতু দারিদ্র জফলাযুক্ত প্রত্যয়, জ প্রত্যয় আছে, তাহলে এই দ এর সাথে একটা অ আছে, এই অটা কি হয়ে যাবে, দা হয়ে গেছে এখানে, হ্যাঁ দারিদ্র হয়ে গেছে। তেমনিভাবে এখানে দিনের সাথে কি আছে, দীর্ঘই আছে। আমরা জানি যে রস্বই বা দীর্ঘই থাকলে কি হয়ে যায়, ঐকার হয়ে যায়, হ্যাঁ দিনও কি হয়ে যাবে, এর সাথে জ প্রত্যয় আছে, তাহলে কি হয়ে যাবে, দিন যুগ জ হয়ে যাবে কি দৈন্য। কুলীন যুগ জ, এখানে জ প্রত্যয় আছে, তাহলে প্রথম
বর্ণের সাথে কি আছে, যদি প্রথম বর্ণের সাথে রস্য বা দীর্ঘ থাকে তাহলে কি হয়ে যাবে, ওই রস্য উকারটা কি হয়ে যাবে, ঔকার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে কয় রস্যকার কু আছে, তাহলে কু থাকার ফলে কি হয়ে যাবে, কই ঔকার হয়ে যাবে, তাহলে কি হবে, কৌলিন্য। এরপরে আছে কি শিরোচ্ছেদ। শিরোচ্ছেদ এটা একটা বিসর্গ সন্ধি। যদি তালিবাস্য, মূর্ধন্যস্ব, দন্তাস্য, র, রে, প্রফালা, ও, ওকার এবং বিসর্গ যদি থাকে তাহলে এগুলোর প্রত্যেকটার পরিবর্তে বিসর্গ বসাইলেই একটা সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে, সেটা হচ্ছে কি বিসর্গ সন্ধি। যেমন এখানে শিরোচ্ছেদ, এই যে তালিবাস্য আছে, হ্যাঁ, তালিবাস্যর পরিবর্তে আমি কি বসাবো, বিসর্গ বসাবো, তাহলে কি হবে শিরর, তারপরে রইল বাকি কি একার ছেদ রইল বাকিটুকু, হ্যাঁ, শিরোর্যুক ছেদ, শিরোচ্ছেদ। 4 নম্বর প্রশ্ন, আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? উত্তর গ্রিক শব্দ। এছাড়া আরও অন্যান্য গ্রিক শব্দের মধ্যে আছে কি দাম, সেমাই, সুরং, ইউনানি, এগুলো হচ্ছে গ্রিক শব্দ। এছাড়া আছে কি কার্তুস, কুপন, ডিপো, রেস্তোরাঁ, ক্যাফে, ওলন্দাজ, দিনেমার, আতাত, বুর্জুয়া, রেনেসাস, এগুলো হচ্ছে ফরাসি শব্দ। পাঞ্জাবি এবং স্প্যানিশ এরকম সরাসরি কোনো শব্দ পাওয়া যায় না বাংলা ভাষায়। 5 নম্বর প্রশ্ন, ভাষার চিন্তা শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও। মন্তব্যটি কোন চিন্তকের? উত্তর ডক্টর সুকুমার সেনের। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? উত্তর মনোয়েল দা আশ্রমপ্রসাও। এখানে নোট আছে কি 3টা বিষয় মনে রাখলে এই 3টা বিষয় থেকেই সবসময় প্রশ্ন এসে থাকে যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোনটি। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ নয়, কিন্তু বাংলা ভাষার প্রথম ব্যাকরণ হচ্ছে বুকাবুলারিও এম ইদিওমা বেনগল্লাই পর্তুগিজ, যেটি 1743 সালে প্রকাশিত হয় রোমান লিপিতে পর্তুগালের রাজধানী লিসবন থেকে। এর রচয়িতা হচ্ছে ম্যানুয়েল দা আশ্রমপ্রসাও। তাকে বাংলা ভাষার সর্বপ্রথম ব্যাকরণ রচয়িতা বলা হয়। আর যদি বলা হয় বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ, মানে পুরো একটা বই লিখছে কে, ব্যাকরণ গ্রন্থের বই, তাহলে লিখছেন কে নাথানিয়েল ব্রাসি হেলহেড। তার গ্রামারের বইয়ের নাম কি, এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। গ্রন্থটি 1778 সালে প্রকাশিত হয়। এটি ইংরেজি ভাষার। 3 নম্বর যে প্রশ্ন অপশনটা, এটা সবারই মনে রাখা উচিত যে বাংলা ভাষায় প্রথমটা রোমান লিপিতে লেখা, দ্বিতীয়টা ইংরেজি ভাষার লেখা বাংলা ব্যাকরণ, তৃতীয়টা যে প্রথম বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ, বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ হচ্ছে কি গৌড়ীয় ব্যাকরণ, যেটি 1833 সালে রচিত হয়। এর রচনাকারী ছিলেন রাজা রামমোহন রায়। যদি বলা হয় যে সর্বপ্রথম প্রথম বাঙালি কর্তৃক রচিত ব্যাকরণ কোনটি, তাহলে হবে উত্তর কি রাজা রামমোহন রায় কর্তৃক। রাজা রামমোহন রায় ছিলেন বাঙালি, তার কর্তৃক প্রথম বাংলা ব্যাকরণ হচ্ছে কি গৌড়ীয় ব্যাকরণ। 7 নম্বর প্রশ্ন, উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? এইখান থেকে অনেক প্রশ্ন এসে থেকে, বিগত বিসিএসগুলোতে আসছে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে। তাহলে উচ্চ মধ্য স্বরধ্বনি হচ্ছে এ। এখানে একটা চার্ট আছে, এই চার্টটা মনে রাখলে এখান থেকে সবগুলা প্রশ্নই উত্তর করা সম্ভব। যেমন এখানে জীবের উচ্চ অবস্থান অনুযায়ী উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন, নিম্ন মধ্য, সম্মুখ, উষ্ঠাধর, প্রসৃত, অর্থাৎ জিহ্বার ঠোঁটটা যখন এগুলো উচ্চারণ করা হয়, রস্যই এ, এগুলো উচ্চারণ করার সময় ঠোঁটটা, বাতাসটা সামনের দিকে প্রসারিত হয়, এজন্য একে উষ্ঠাধর প্রসৃত, সম্মুখ উষ্ঠাধর প্রসৃত স্বরধ্বনি বলা হয়। আর আ হচ্ছে কেন্দ্রীয় উষ্ঠাধর বিবৃত। বিবৃত মানে কি সংবৃত হচ্ছে মুখটাকে ছোট করে নিয়ে আসা, হ্যাঁ, মুখটাকে চাপিয়ে নিয়ে আসা। আর বিবৃত মানে কি মুখটাকে বড় করা, বেশি করে হা করা। আ, যখন আমরা আ উচ্চারণ করি আ, এটা বিবৃত, উষ্ঠাধর বিবৃত। এবং রস্য ও এবং অ এগুলো হচ্ছে কি পশ্চাৎ, অর্থাৎ জিহ্বার গুড়ার দিকে থেকে উচ্চারিত, কণ্ঠের দিক থেকে উচ্চারিত হয়, এগুলোকে পশ্চাৎ স্বরধ্বনি বলা হয়। পশ্চাৎ উষ্ঠাধর গোলাকৃত স্বরধ্বনি বলা হয়। এগুলো গোলাকৃত কেন? রস্য ও অ এগুলো উচ্চারণকালে আমাদের ঠোঁট দুইটা কি হয়ে যায়, ওষ্ঠগুলো ঠোঁট গোল হয়ে যায়, এগুলো উচ্চারণের সময় গোল হয়ে যায়, এজন্য এদেরকে ওষ্ঠাধর গোলাকৃত স্বরধ্বনি বলা হয়। ঠোঁটের ফাঁক অনুযায়ী আবার
এই স্বরধ্বনিকে ভাগ করা যায় সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত, বিবৃত। রস্যই এবং রস্যু এগুলো হচ্ছে সংবৃত। সংবৃত মানে কি ঠোঁটের ফাঁকের আয়তন অনুযায়ী, ঠোঁটটা কম ফাঁক হইলে এটা সংবৃত, এবং রস্যই রস্যু এটা উচ্চারণের কালে ঠোঁট একটু কম ফাঁক হয়, এজন্য এগুলোকে সংবৃত স্বরধ্বনি বলা হয়। এ, ও এগুলো একটু বেশি ফাঁক হয়, এজন্য এগুলোকে অর্ধসংবৃত স্বরধ্বনি বলা হয়। এ, অ এগুলো আরেকটু বেশি ঠোঁটটা ফাঁক হয়, এজন্য এগুলোকে অর্ধবিবৃত স্বরধ্বনি বলা হয়। আ উচ্চারণকালে ঠোঁটের ফাঁকটা একটু বেশি হয়, এজন্য একে বিবৃত স্বরধ্বনি বলা হয়। তাহলে সম্মুখ স্বরধ্বনি হচ্ছে রস্যই এ, কেন্দ্রীয় স্বরধ্বনি হচ্ছে আ, পশ্চাৎ গোলাকৃত স্বরধ্বনি হচ্ছে রস্য, ও এবং অ। তাহলে এই যে এখানে কি উচ্চ মধ্য হচ্ছে কি এ, এই যে উচ্চ মধ্য হচ্ছে এ, আরেকটা কি ও। এ এবং ও হচ্ছে উচ্চ মধ্য, হ্যাঁ। এবং উচ্চ স্বরধ্বনি যদি বলা হয়, কোনো পরীক্ষায় যদি উচ্চ স্বরধ্বনি বলা হয় তাহলে রস্যই রস্যু দুটোটাই হবে, হ্যাঁ, রস্যই রস্যু। আর যদি বলা হয় নিম্ন মধ্য স্বরধ্বনি কোনটা, এ এবং অ দুটোটাই। আর যদি বলা হয় নিম্নে সবার নিচে, জীবের উঁচু নিচু অবস্থান অনুযায়ী সবার নিচে কোনটি থাকবে, আ। 8 নম্বর প্রশ্ন, তাম্বুলিক শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? তাম্বুল শব্দের অর্থ হচ্ছে পান, আর তাম্বুলিক হচ্ছে পান ব্যবসায়ী। তাহলে পান ব্যবসায়ী, পর্ণকার এটাও পান ব্যবসায়ী, বারুই এটাও পান ব্যবসায়ী, তামসিক এটা পান ব্যবসায়ী নয়। তামসিক শব্দের অর্থ হচ্ছে মেঘাচ্ছন্ন, অন্ধকার ভাবপূর্ণ। তাহলে উত্তর হবে তামসিক তাম্বুলিক শব্দের সমার্থক শব্দ নয়। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? উত্তর অনন্যই অব্যয়। অনন্যই অব্যয় কোনগুলা? অনন্যই অব্যয় হচ্ছে ওই ধরনের অব্যয় পদ যে অব্যয় পদগুলো বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয়ে বাক্যের সৌন্দর্যকে বৃদ্ধি করে, যেমন মরি মরি, হা, নিশ্চয়, বেশ, তো, ওগো, সিসি, কি আপদ, এগুলো অনন্যই অব্যয়। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, এই বাক্যে এই যে কে যদি আমি বাদ রাখি তাহলেও কিন্তু বাক্য হবে। তুমি ভারী সুন্দর ছবি আঁকো তাহলে বাক্য হবে। আর বসানোর ফলে বাক্যটা কি আরও সুন্দর হয়েছে, হ্যাঁ। তটা স্বাধীনভাবে এখানে বসছে, এই যে তটা এখানে স্বাধীনভাবে বসছে, যার ফলে এ হচ্ছে কি অনন্যই অব্যয়। এছাড়া টুং টাং, গুড় গুড়, কা কা, কুহু কুহু, খা খা এগুলো হচ্ছে অনুকার অব্যয়। অনুকার অব্যয়ের আরেক নাম হচ্ছে কি ধনাত্মক অব্যয়। দিয়ে, দ্বারা, হইতে, থেকেছে এগুলো হচ্ছে অনুসর্গ অব্যয়। অনুসর্গ অব্যয়ের আরেক নাম হচ্ছে কি পদান্বয়ী অব্যয়। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি যৌগিক শব্দ? উত্তর মিতালি। যৌগিক শব্দ কি? যৌগিক শব্দ হচ্ছে যে শব্দের ভূৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, তাকে যৌগিক শব্দ বলা হয়। মিতালি শব্দটিকে বাংলা হয় মিতাযুগ আলী। মিতা হচ্ছে বন্ধুত্বপূর্ণ, আবার মিতালিও হচ্ছে বন্ধুত্বপূর্ণ। তাহলে মিতালি শব্দটিকে ভাঙলে এবং এর ব্যবহারিক অর্থ ভূৎপত্তিক অর্থ একই, অতএব এটি একটি যৌগিক শব্দ। এছাড়া প্রবীণ শব্দটিকে বাংলা হয় প্রযুগ বিন। প্রবীণ এর ভূৎপত্তিগত অর্থ হচ্ছে প্রকৃষ্টরূপে বিনা বাজান যিনি, কিন্তু এর ব্যবহারিক অর্থ হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি, তাই এটি একটি রুড়ি শব্দ। এছাড়া আছে জ্যাঠা যুগ মি, জ্যাঠামি। জ্যাঠামি শব্দটি হচ্ছে একটা রুড়ি শব্দ, অর্থাৎ জ্যাঠা হচ্ছে বাপের বড় ভাই, কিন্তু এখানে এটার ভূৎপত্তিগত অর্থ হচ্ছে বাপের বড় ভাই, কিন্তু এর ব্যবহারিক অর্থ হচ্ছে রসিকতা করা, হ্যাঁ, রেজলামি করা, ফাজলামি করা হচ্ছে কি জ্যাঠামি। তাহলে এর ভূৎপত্তিগত অর্থ আছে, ব্যবহারিক অর্থ কি আলাদা আছে। তাহলে এটা কি একটা রুড়ি শব্দ। এছাড়া সরস শব্দটিকে বাংলা হয় কি সরোবরে জাত। এর বেশবাক্য হচ্ছে সরোবরে জাত। সরোবর মানে কি জলাশয় বা পুকুর। তাহলে পুকুর বা জলাশয়ে কি জাত হয়, মানে জাত মানে কি উৎপাদন হয় বা উৎপন্ন হয়, পদ্মফুল উৎপন্ন হয়, হ্যাঁ। তাহলে সরস
সরোবরে জাত এটার অর্থ কি হবে? একমাত্র পদ্মফুল অর্থেই ব্যবহৃত হবে। সরোবরে অনেক কিছুই উৎপাদিত হতে পারে, শালুক উৎপাদিত হতে পারে, শাপলা উৎপাদিত হতে পারে, মাছ উৎপাদিত হতে পারে, আরও অন্যান্য প্রজাতির ঘাস লতাপাতা উৎপাদিত হতে পারে, কিন্তু সরোজ কথাটি একমাত্র পদ্মফুল অর্থেই ব্যবহৃত হয়। এজন্য সরোজ হচ্ছে একটি যুগরূঢ় শব্দ। সুনামির তাণ্ডবে অনেকে সর্বশান্ত হয়েছে, বাক্যটিতে কয়টি ভুল আছে? সুনামি 3টি ভুল আছে। এখানে আমি লাল দাগ দিয়ে রাখছি। সুনামির বানান রস্বইকার দিয়ে, তাহলে এখানে এটা রস্বইকার হবে। তাণ্ডব বানান এটা একটা সংস্কৃত শব্দ, সুনামি বিদেশি শব্দ, এখানে রস্বইকার। আর তাণ্ডব বানানে এটা সংস্কৃত শব্দ, আমরা জানি নত্যবিধানের নিয়ম অনুসারে ঢয়ের সাথে কি বসবে না? দন্তান্ন বসবে না, বসবে কি? মূর্ধন্য। তাহলে তাণ্ডব বানানে কি হবে? মূর্ধন্য হবে। আর সর্বশান্ত মানে কি? একেবারে শান্ত হয়ে যাওয়া। আসলে সুনামির তাণ্ডবে অনেকে শান্ত হয়ে যায় না, সর্বশান্ত হয়ে যায়। এই যেটা সর্বশান্ত মানে কি? একবারে নিঃস্ব হয়ে যাওয়া। হ্যাঁ, এটা হবে। হ্যাঁ, সর্বশান্ত হয়ে যায়। সুনামির তাণ্ডবে অনেকেই কি? সর্বশান্ত হয়ে যায়। দন্তাশয় বয় রেপ, দন্তাশয় বফলা আকার দন্তার নয় তয় সংযুক্ত, এটা হবে। সর্বশান্ত মানে কি? নিঃশেষ হয়ে যাওয়া, একবারে গরিব হয়ে যাওয়া, ফকির হয়ে যাওয়া, এটা। তাহলে এখানে 3টি ভুল আছে। 12 নম্বর প্রশ্ন, কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলা হয়? কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে উপপদ বলা হয়। উপপদটা কি? উপপদ প্লাস কৃদন্ত পদ, এই 2টা পদ মিলে হচ্ছে কি? তৎপুরুষ উপপদ তৎপুরুষ সমাস। শব্দটাকে বাংলে কি হয়? উপপদ তৎপুরুষ সমাসটাকে বাংলা হয়, প্রথমে শব্দ থাকবে, তারপরে ধাতু থাকবে, প্রত্যয় থাকবে। এই যে ধাতু আর প্রত্যয় মিলে কি হয়? কৃদন্ত পদ হয়। আর এই শব্দটাই হচ্ছে উপপদ। তাহলে এই শব্দ ধাতু প্লাস প্রত্যয় মিলে উপপদ তৎপুরুষ সমাস হয়। আমরা উদাহরণ দেই, যেমন বাস্তু যুগ হার যুগ আ, বাস্তুহারা। এই যে বাস্তুহারা শব্দটিকে বাংলায় আমরা বাস্তু পাই। বাস্তু হচ্ছে একটা শব্দ, এটাই হচ্ছে উপপদ। আর হারা এর ক্রিয়ামূল হচ্ছে হার, আর এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে কি? আ। এই হারার সাথে কি আছে? একটা প্রত্যয়, কি আছে? আ প্রত্যয়। তাহলে বাস্তু শব্দ, হার হইতেছে ধাতু, আ হচ্ছে প্রত্যয়। বাস্তু যুগ হার যুগ আ, এই 3টা মিলে কি হয়েছে? বাস্তুহারা। এটা একটি উপপদ তৎপুরুষ সমাস। এই যে লাল দাগ দেওয়া আছে যেটা, বাস্তু শব্দটা হচ্ছে উপপদ। 2 নম্বর অপশনে আছে কি? যেমন খ চর অ, মানে খ মানে আকাশ, খ মানে আকাশ, খ চর অ মানে খেচর। পাখি, খেচর মানে পাখি, পাখি কি করে? আকাশে উড়ে। একে বাংলা কি হয়? খ। খ মানে আকাশ। চরা হচ্ছে, চর হচ্ছে একটা ক্রিয়ামূল, চর, এর সাথে একটা অ প্রত্যয় আছে। তাহলে খ হচ্ছে বা শব্দ অর্থাৎ উপপদ, চর হচ্ছে ক্রিয়াপদ অর্থাৎ ক্রিয়ামূল, এবং অ হচ্ছে প্রত্যয়। তাহলে শব্দ, ধাতু আর অপ্রত্যয় মিলে কি হয়েছে? খেচর হয়েছে। তাহলে এখানে বাস্তু ও খ যথাক্রমে উপপদ। আর প্রাতিপদিক কি? বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক শব্দ বলা হয়। পূর্বপদ পরপদ, পূর্বপদ সমাসের মধ্যে শুরুতেই যে পদটা সেটাকে পূর্বপদ বলা হয়। 13 নম্বর প্রশ্ন, তোমার নাম কি? এখানে কি কোন প্রকারের পদ? উত্তর সর্বনাম। তো প্রশ্নের উত্তর মুখ দিয়ে যদি দিতে হয় তাহলে কি হবে? সর্বনাম পদ। যেমন তোমার নাম কি, তাহলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাকে মুখ খুলে দিতে হবে, হা বা না মাথা নেড়ে উত্তর দেওয়া যাবে না। তোমার নাম কি, আমাকে এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। যেমন আমার নাম করিম। যদি এইরকম প্রশ্নের উত্তর মুখ খুলে দিতে হয় তাহলে কয় দীর্ঘিকার কি বসবে বাক্যে, ওই কয় দীর্ঘিকার কিটাই হচ্ছে কি? সর্বনাম। তোমার নাম কি, অবশ্যই তোমার নাম কি, যেমন আমার নাম করিম, এখানে কি, অবশ্যই উত্তর মুখ খুলে দিতে হবে, কয় দীর্ঘিকার কি, এই কিটাই হচ্ছে কি? সর্বনাম। এছাড়া যদি প্রশ্নের উত্তর মুখ খুলে না দিয়ে যদি মাথা নেড়ে হা বা না দিয়ে প্রকাশ করা গেল তাহলে ওই কয় ঋষিকার কি হবে? এই কিটাই হচ্ছে অব্যয় পদ। যেমন তুমি যাবে কি? আমি যাব। হ্যাঁ, এটা মুখ খুলে কিন্তু দিতে হয় না। কিভাবে দিলে হবে? মাথা নেড়ে হ্যাঁ বা না। তুমি খাবে কি? এটাকে মুখ খুলে উত্তর দিতে হয় না যে আমি খাবো। এটাকে কিভাবে উত্তর দেওয়া যায়? হ্যাঁ। তুমি খাবে কি? হ্যাঁ না। এখানে এই কিটাই হচ্ছে কি? অব্যয় পদ। সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? সরল শব্দের বিপরীত শব্দ হচ্ছে কুটিল, জটিল, বক্র, তিনোটাই
কিন্তু গরল হচ্ছে বিষ, তাহলে গরল সরল শব্দের বিপরীত শব্দ নয়। র্যাং শব্দের বাংলা পরিভাষা কি? র্যাং শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পদমর্যাদা। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? উত্তর প্রবোধচন্দ্র বাগচি 1938 সালে চর্যার তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? উত্তর লক্ষণ সেনের। কবি যশোরাস খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়? উত্তর ব্রজবুলি ভাষায় বৈষ্ণবপদ রচনা করেন। ব্রজবুলি এক প্রকার কৃত্রিম সাহিত্যিক ভাষা, বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে এই ভাষা তৈরি। এটি কখনো মুখের ভাষা ছিল না। মিথিলার কবি বিদ্যাপতি এই ভাষার স্রষ্টা। 19 নম্বর প্রশ্ন, নিচের কোনজন যুদ্ধকাব্যের রচয়িতা নন? উত্তর সৈয়দ নুরউদ্দিন। উপরের তিনজন, দৌলত উজির বাহারাম খান তিনি যুদ্ধকাব্য জঙ্গনামা বা মকতুল হোসেন রচনা করেন, সাবিরিদ খান রচনা করেন হানিফা কয়রাপুরী, সৈয়দ সুলতান রচনা করেন জয়কুম রাজার লড়াই। এই প্রত্যেকটাই হচ্ছে কি জঙ্গনামা বা যুদ্ধকাব্য। সৈয়দ নুরউদ্দিন মধ্যযুগীয় ধর্মসাহিত্যের একজন কবি। 20 নম্বর প্রশ্ন, কোনটি কবি জয়নুদ্দিনের কাব্যগ্রন্থ? উত্তর রসুল বিজয় জয়নুদ্দিনের কাব্যগ্রন্থ। রসুল বিজয় 1500 শতকের এটি রচিত হয়। কবি জয়নুদ্দিনের বিখ্যাত কাব্য শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপর ভিত্তি করে রচিত। তিনি গৌড়ের সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের সভাকবি ছিলেন। রসুল চরিত গ্রন্থটি সৈয়দ সুলতানের, মক্কা বিজয় গ্রন্থটি মোহাম্মদ লুৎফুল হকের। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতাকে? উত্তর বিনয় ঘোষ। বিনয় ঘোষ 1917 সালে জন্মগ্রহণ করে, 1980 সালে মৃত্যুবরণ করে যশোরে। ল্যাবরেটরি তার নাটক, 304 তার উপন্যাস, ছোট গল্প তার ডাস্টবিন, কালপেশা ছিল তার ছদ্মনাম, নববাবু চরিত তার গ্রন্থ, বাংলা সামাজিক ইতিহাসের দ্বারা 1800 থেকে 1900, বাংলার লোকসংস্কৃতি ও সমাজতত্ত্ব 1983 তার এগুলো বিখ্যাত গ্রন্থ। 22 নম্বর প্রশ্ন, প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টাকে? উত্তর প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাকে বাংলার গদ্যের জনক বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলার প্রথম গদ্যের শিল্পী বলেছেন। 23 নম্বর প্রশ্ন, পেরিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয় কত সালে? উত্তর 1858 সালে। পেরিচাঁদ মিত্র আলালের ঘরের দুলাল উপন্যাসটি টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে পত্রিকায় লেখেন। মতিলাল কেন্দ্রীয় চরিত্র, ধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোৎকারী বক্রেশ্বর ইত্যাদি জীবন্ত চরিত্র। মুকাজান মিয়া বা ঠকচাচা এটা বিখ্যাত একটি চরিত্র। এই চরিত্রটি ধূর্ততায়, বৈষয়িক বুদ্ধি ও প্রাণময়তায় নিয়ে এই গ্রন্থের সর্বাপেক্ষা জীবন্ত একটি চরিত্র। শচীশ দামিনী শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? উত্তর চতুরঙ্গ উপন্যাসের চরিত্র। তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু এই কবিতাংশটির রচয়িতাকে? উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত। কবিতার লাইনটি ঈশ্বরচন্দ্র গুপ্তের নীলকর কবিতা থেকে নেওয়া হয়েছে। ঈশ্বরচন্দ্র গুপ্ত 1812 সালে জন্মগ্রহণ করেন, 1859 সালে মৃত্যুবরণ করেন। ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? উত্তর গৌজীবন। এছাড়া ইসলামের জয় এর উপায় কি বসন্ত কুমার নাটক তার গ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করে? উত্তর মাত্র 16 বছর বয়সে তিনি ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করে। তার প্রথম গল্প হচ্ছে ভিখারিণী। মাত্র 8 বছর বয়সে তিনি হিন্দু মেলার উপহার নামের কবিতা রচনা করেন। 15 বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়। তিনি ছোট গল্পের জনক হিসেবে পরিচিত। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ নয়? উত্তর ইসামতি হচ্ছে তার একটি উপন্যাস, বাকিগুলা মেঘমল্লার, মৌরিফুল, যাত্রাবদল এগুলো তার গল্প গ্রন্থ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস হচ্ছে পথের পাঁচালী, অপরাজিত। এছাড়া তার আম আটির বেপু একটি বিখ্যাত গল্প। আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর রুদ্রমঙ্গল থেকে সংকলিত হয়েছে। এছাড়া যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজমন্দির, জবানবন্দি তার এগুলা প্রবন্ধ গ্রন্থ। 30 নম্বর প্রশ্ন, জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী কাকে তপোবন প্রেমিক বলেছেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। এখানে ওর বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন? উত্তর শেখ কামালকে। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? উত্তর গাইবান্ধা জেলায়। আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত দুটি উপন্যাস হচ্ছে চিলেকোঠার সেপাই এবং খোয়াবনামা। 1969 সালের গণ অভ্যুত্থান নিয়ে তার রচিত উপন্যাস, মহাকাব্যিক উপন্যাস হচ্ছে চিলেকোঠার সেপাই। উসমান এই উপন্যাসের একটি চরিত্র। তাছাড়া তার গল্প হচ্ছে দুধে ভাতে উৎপাত, খোয়ারি ইত্যাদি তার বিখ্যাত গল্প। 33 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ? উত্তর অক্ষরবৃত্ত ছন্দের নবরূপায়ণ। বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতাকে? উত্তর শামসুর রাহমান। দুর্দিনের দিনলিপি স্মৃতি গ্রন্থটি কার লেখা? উত্তর আবুল ফজলের। আবুল ফজলের বিখ্যাত একটি উপন্যাস হচ্ছে চৌচির। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। 10ম থেকে 48তম BCS এর প্রিলিমিনারি পরীক্ষা সকল বিষয়ের প্রশ্নের নির্ভুল সমাধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ।